কিছু দরজা আছে যেগুলো একবার খুলে ফেললে আর কখনো বন্ধ করা যায় না। কিছু শব্দ আছে যেগুলো একবার শুনে ফেললে সেগুলো সারা জীবন আপনার মাথার ভিতরে ঘুরতেই থাকবে। আর এমন কিছু সত্য আছে যেগুলো জানার পর নিজের জীবনকেই আর আগের মতো বাস্তব মনে হয় না। ভাবুন তো, আপনি একা হাঁটছেন, হঠাৎ মনে হলো কেউ একজন আপনার ঠিক পিছনেই হাঁটছে। আপনি থেমে গেলেন, শব্দটাও থেমে গেল। আপনি পিছন ফিরে তাকালেন, কিন্তু সেখানে কেউ নেই। তবু আপনার মনে হতে থাকবে কেউ একজন এখনো আপনাকে দেখছে। আজকের মুভিটি ঠিক এমনই একটি দুঃস্বপ্ন। এখানে ভয়ের শুরু কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি দিয়ে নয়, ভয়ের শুরু হয় একটি প্রশ্ন দিয়ে। যদি এমন কিছু থাকে যাকে আপনি দেখতে পান না, কিন্তু সে আপনাকে দেখতে পায়, আর যদি সেই অদৃশ্য উপস্থিতি ধীরে ধীরে আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত, এমনকি আপনার বাস্তবতাকেও বদলে দিতে শুরু করে, তাহলে কি আপনি বুঝতে পারবেন কোনটা সত্যি আর কোনটা নয়? আজকের গল্পের প্রতিটি রহস্যের উত্তর আছে, কিন্তু বিশ্বাস করুন, শেষ উত্তরটি জানার পর প্রথম প্রশ্নটাই আবার নতুন করে শুরু হবে। তাহলে আলোটা একটু কমিয়ে নিন, চারপাশটা একেবারে ভালো করে দেখে নিন, কারণ এখন আমরা এক অন্ধকারের মধ্যে প্রবেশ করতে চলেছি, যেখান থেকে ফিরে এলেও হয়তো আপনার মনে হবে কেউ একজন এখনো আপনার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে। গল্পের শুরুতে আমাদের চারজন বন্ধুকে দেখানো হয়, যারা পাহাড়ে হাইকিং করতে এসেছে। পল, রুথি এবং গ্রেট ও ফিওনা। এই চারজন হাইকিং খুব ভালোবাসত। তারা এমন এক জায়গায় এসেছে, সেই জায়গার পরিবেশ আর প্রাচীন মন্দির দেখে জায়গাটা তাদের বেশ ভালো লেগে গেছে। ভুটানের ওরাও ভ্যালির ঘটনা, সাল 1995। জঙ্গলের দুর্গম পথ পার করার পর অবশেষে তারা ওরাও ভ্যালির এই সুন্দর উপত্যকায় এসে পৌঁছায়। আর এখানকার মনোরম পরিবেশ দেখে তাদের সব ক্লান্তি, অবসাদ একেবারেই গায়েব হয়ে যায়। তারা সেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চারপাশের পরিবেশ, মনোরম দৃশ্য অবাক হয়ে দেখতে থাকে। ঠিক সেই মুহূর্তেই আচমকা সেখানকার আবহাওয়া হঠাৎ পরিবর্তন হয়ে যায়। তাদের মধ্যে পল নামে ছেলেটির কানে তখনই একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসে, যেন কেউ বাঁশি বাজাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই আওয়াজ পল ছাড়া বাকিরা কেউই শুনতে পারছিল না। আর আওয়াজটা আসছিল তাদের পিছন থেকে। সে খুবই মনোযোগ সহকারে সেই আওয়াজটা শুনতে শুনতে উপত্যকার শেষ প্রান্তের দিকে হেঁটে যেতে শুরু করে। তাকে দেখে মনে হচ্ছে সেই আওয়াজটা তাকে নিজের দিকে টানছে। সেই অদ্ভুত আওয়াজ তাকে এতটাই অন্যমনস্ক করে দেয়, তার পা মাটিতে কোথায় পড়ছে সেদিকেও সে খেয়াল করে না। ঠিক তখনই সে একটা বিশাল বড় গিরিখাতের ফাটলের মধ্যে গিয়ে পড়ে। আর এটা দেখে তার বাকি বন্ধুরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা সেই ফাটলের মুখে গিয়ে চিৎকার করে পলকে বারবার ডাকতে শুরু করে, কিন্তু সেই গভীর খাতের ভিতর থেকে পলের কোনো উত্তরই পায় না তারা। বন্ধুকে বাঁচানোর জন্য গ্রেট নিজের সাথে দড়ি বেঁধে সেই ফাটলের মধ্যে নেমে যায়। সেই গর্তটা এতটাই গভীর ছিল সেটা উপর থেকে বোঝা যাচ্ছিল না। আসলে সেটা ছিল একটা অন্ধকার গুহা। চারপাশটা ভালো করে খুঁজে দেখে, কিন্তু সে পলকে কোথাও দেখতে পায় না। গ্রেট টর্চ জ্বালিয়ে গুহার ভিতরে একটু সামনের দিকে এগিয়ে যেতেই একটি অদ্ভুত দৃশ্য দেখতে পায়। পল একটা জায়গায় বিঘরে ধ্যান অবস্থায় শান্ত হয়ে বসে আছে। আশ্চর্যের বিষয়, গ্রেট তাকে যতই ডাকে সে তার কোনো কথার উত্তর দেয় না। টর্চের আলো নিয়ে সে একটু সামনের দিকে এগিয়ে যেতেই তার চোখের সামনে যা দেখে তাতে তার গায়ের রক্ত ঠান্ডা হয়ে যায়। তার সামনেই ছিল একটা বিকট দেখতে কঙ্কাল, আর সেটা কোনো সাধারণ মানুষের কঙ্কাল মনে হচ্ছিল না। মানুষের আকারের চেয়ে অনেকটা বড় আর সম্পূর্ণ আলাদা। তার মনে হয় এটা হয়তো একটা অদ্ভুত রহস্যময় প্রাণীর, যার পিঠ ও কাঁধের হাড় থেকে আরও অনেকগুলি হাড় বাইরে বেরিয়ে এসেছে। আর সেই কঙ্কালটা একটা অদ্ভুত ভঙ্গিমায় বসে আছে, যার সামনে মানুষের অনেক হাড় পড়েছিল। সে দেখে পল একভাবে সেই কঙ্কালের দিকেই তাকিয়ে। গ্রেট যখনই পলের দিকে তার হাত বাড়ায়, পল খুব শান্তভাবে আস্তে আস্তে ফিসফিস করে বলে ওঠে, তুমি যদি আমাকে স্পর্শ করো তবে তুমি মারা যাবে। পলের কথা শুনে গ্রেট ভয় পেয়ে তার হাতটা সরিয়ে নেয়। তবে পরের মুহূর্তেই গ্রেট আবার কিছুটা সাহস জুগিয়ে পলের কাঁধে হাত রাখে, আর সাথে সাথেই সে কেমন যেন কাঁদতে শুরু করে। তার শরীর নড়াচড়া করা বন্ধ করে দেয়। গ্রেট খুব কষ্ট করে পলকে সেই অন্ধকার গুহা থেকে বাইরে বের করে আনে। তবে পুরো বিষয়টা মেয়েগুলিকে খুলে বলে না, কারণ সে কিছুক্ষণ আগে যা দেখেছে সেটা তার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। সেই সময় তাদের কাছে কোনো ফোন ছিল না। এদিকে ঠান্ডা ক্রমশ বেড়েই চলেছে। জায়গাটা লোকালয় থেকে প্রায় 5 মাইল দূরে, ভুটানের একটা শুনশান এলাকা। এখানে কারো সাহায্য পাওয়া একেবারেই অসম্ভব। তাই গ্রেট পলকে নিজের কাঁধে তুলে নিয়ে সেই পাহাড়ি রাস্তা দিয়ে বাইরে বের হওয়ার পথ খুঁজতে থাকে।
কিছু দূর যাওয়ার পর সে ভীষণ ক্লান্ত হয়ে বসে পড়ে। তখনই তারা দূরে একটা ঘর দেখতে পায়। কারোর সাহায্যের আশায় তারা সেখানে আসে, কিন্তু সেখানে কেউই ছিল না। এই বিপদে তারা ফিরে যেতে পারত না, তাই তারা রাতটা এই কুঁড়ে ঘরেই কাটানোর সিদ্ধান্ত নেয়। খুব তাড়াতাড়ি তুষার ঝড় শুরু হতে চলেছে। পল তখনও জীবন্ত লাশের মতো পড়েছিল, কোনো কথা সে বলছিল না। তবে পলের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক চলছে। গ্রেট প্রচণ্ড ভয় পেয়ে যায়। সেভাবে পল হয়তো কোমায় চলে গেছে। গ্রেট রুথিকে পলের পুরো শরীর ভালো করে পরীক্ষা করে দেখতে বলে, তার শরীরে কোনো বিষাক্ত পোকার কামড়ানোর দাগ আছে কিনা। পলকে ভালো করে পরীক্ষা করে দেখার পর লক্ষ্য করে পলের হাতের মুঠোয় একটা মানুষের হাড় দিয়ে তৈরি বাঁশির মতো অদ্ভুত জিনিস রয়েছে। রুথি সেটাকে সরিয়ে রাখে। তারা এটা ভেবে অবাক হয় পলের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে এর এই অবস্থা হলো কিভাবে? তাদের খুব তাড়াতাড়ি কারো সাহায্যের প্রয়োজন ছিল। গ্রেট বাইরে যেতে গেলেই দেখে আবহাওয়া ভয়ানক রূপ নিয়েছে। তুষার ঝড় শুরু হয়েছে, তাই তাদের সবাইকে আবহাওয়া ঠিক হওয়া পর্যন্ত সেখানেই অপেক্ষা করতে হয়। কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে গভীর অন্ধকার নেমে আসে। রুথি ঘরের মধ্যে পলের নিথর দেহর পাশে মনমরা হয়ে বসে আছে। পাশে পড়ে থাকা সেই বাঁশিটি সে হাতে তুলে নেয় এবং আপন খেয়ালে তাতে ফুঁ দিয়ে বাজাতে শুরু করে। পরক্ষণেই অদ্ভুতভাবে বাঁশিটি বাজতেই ঘরের ভিতর দিয়ে ঠান্ডা হাওয়া বয়ে যায়। আর ঠিক এর পরের মুহূর্তেই ঘরের দরজার বাইরে কারোর হেঁটে যাওয়ার আওয়াজ শোনা যেতে থাকে। ভীষণভাবে ভয় পেয়ে রুথি কাঁপতে কাঁপতে দরজা খুলে বাইরে যায়, কিন্তু বাইরে তো কেউই ছিল না। অন্যদিকে সারাদিনের ক্লান্তির পর গ্রেট এবং ফিয়ানা গভীরভাবে ঘুমাচ্ছে। তাহলে এই শব্দ কার? মনের মধ্যে এই প্রশ্ন আর ভয় চেপে রেখে সে দরজাটা শক্ত করে বন্ধ করে দেয়। এইভাবেই সেই ভয়ঙ্কর রাত কেটে যায়। পরদিন সকালেও পলের শারীরিক অবস্থা একই থাকে। বাইরে তখনও তুষার ঝড় চলছে। গ্রেট ও ফিয়ানা রুথিকে পলের দেখাশোনার জন্য রেখে কারোর সাহায্যের আশায় আশেপাশের এলাকাটা একটু ঘুরে দেখতে যায়। এদিকে রুথি তাদের ফিরে আসার অপেক্ষা করতে থাকে, কারণ তারা গেছে বেশ কিছুক্ষণ হয়ে গেছে। ঠিক তখনই রুথি জানালা দিয়ে দূরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে একটুও সময় নষ্ট না করে সেই অচেনা মানুষটির কাছে সাহায্যের আশায় চিৎকার করে ডাকতে ডাকতে ঘরের বাইরে বেরিয়ে আসে। তখন সে দেখে সেটা কোনো মানুষ নয়, বরং কুচকুচে কালো একটা ছায়ার মতো কিছু জিনিস। রুথি যত সেই অদ্ভুত ছায়াটার দিকে এগিয়ে যায়, সে তত রুথির থেকে দূরে যেতে থাকে। এই অস্বাভাবিক ঘটনা রুথির মনে ভীষণভাবে ভয় ধরিয়ে দেয়। সে আর সামনের দিকে না গিয়ে মাঝপথেই থমকে দাঁড়ায়। ভাবতে থাকে এটা আবার কার ছায়া। আচমকা সেই কালো ছায়াটি হাওয়ায় ভেসে ওঠে। খুব দ্রুত গতিতে রুথির দিকে আসতে শুরু করে। নিজের প্রাণ বাঁচানোর জন্য রুথি দৌড়ে ঘরের ভিতরে ঢুকে দরজাটি বন্ধ করে দেয়। হাতে একটি ধারালো ছুরি নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে পড়ে। অলৌকিক ছায়াটি বাইরে থেকে জোরে জোরে দরজায় ধাক্কা দিতে শুরু করে, কিন্তু তার পরের মুহূর্তেই রুথি গ্রেট ও ফিওনার গলার আওয়াজ পায়। তাদের আওয়াজ শুনে রুথির ভয় কিছুটা কেটে যায়। সে তাড়াতাড়ি দরজা খুলে দেয়। বাইরে সত্যি গ্রেট ও ফিওনাই ছিল। রুথি তাদের জিজ্ঞাসা করে, বাইরে ওই ভয়ঙ্কর কালো ছায়াটি তোমরা দেখেছো কিনা? তারা বলে, বাইরে তো এমন কিছুই দেখিনি, শুধু দূর থেকে তারা রুথিকেই দৌড়ে ঘরের ভিতরে ঢুকতে দেখেছে। তখন রুথি তাদেরকে জানায়, এই জায়গায় নিশ্চয়ই কোনো বড় রহস্য লুকিয়ে আছে। তাদের এখনই এই জায়গা ছেড়ে চলে যাওয়া উচিত। গ্রেট তাকে শান্ত করার চেষ্টা করে এবং বোঝায়, এই মারাত্মক তুষারঝড়ের মধ্যে এই বাড়িটিতে তারা একেবারে নিরাপদে আছে। এখান থেকে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। দেখতে দেখতে রাত নেমে আসে। সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই আচমকা রুথির কানের কাছে একটা ফিসফিস আওয়াজ শোনা যায়। আর সেই আওয়াজটি আর কারণ নয়, পলের। তাকে দেখে মনে হচ্ছিল অলৌকিকভাবে তার জ্ঞান ফিরে এসেছে। রুথির কানের কাছে সে বিড়বিড় করে কিছু বলছে। রুথি গভীর ঘুমে থাকায় সেটা তার স্বপ্নের মতো মনে হয়। পরের দিন সকালবেলা তারা দেখে পল বিছানায় নেই। সারা বাড়ির কোথাও তারা পলকে দেখতে পায় না। পল সেখান থেকে উধাও। তখন তারা দরজা খুলে বাইরে বরফের উপর পলের বায়ের জুতোর স্পষ্ট দাগ দেখতে পায়। এর মানে পল বাইরে গেছে। সেই দাগ অনুসরণ করতে করতে তারা উপত্যকার সেই কাঠের ব্রিজের কাছে এসে পৌঁছায়। তখন তারা দেখে পল সেই ব্রিজের ঠিক সামনে ধ্যানমগ্ন অবস্থায় বসে হাড়ের তৈরি অদ্ভুত বাঁশিটি আপন মনে বাজাচ্ছে। এটা দেখার পর তারা কিছুটা অবাক হয়। ফিওনা পলের কাছে গিয়ে তাকে শান্তভাবে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে পল? এমন কেন করছো? কোনো উত্তর দেয় না সে। পলকে দেখে মনে হয় সে যেন অন্য এক অলৌকিক জগতে মগ্ন হয়ে আছে। তার মুখ দেখে মনে হচ্ছে তার মনে অনেক দুঃখ কষ্ট আর গভীর অনুশোচনা বোধ রয়েছে।
পলের এইরকম আচরণ দেখে গ্রেট এবার ভীষণভাবে রেগে যায়। তার মনে হয় পল সহানুভূতির জন্য তাদেরকে বোকা বানাচ্ছে, সবটা তার নাটক। পলকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য গ্রেট জোর জবরদস্তি করে। ঠিক তখনই পল গ্রেটের মুখের দিকে তাকিয়ে কিছু একটা অদ্ভুতভাবে বিড়বিড় করে ওঠে, আর হঠাৎই পাশে দাঁড়িয়ে থাকা রুথির মধ্যে একটা অলৌকিক পরিবর্তন হয়। সে নিজের অজান্তেই তার জামার ভিতর থেকে চাকু বার করে হিংস্র পশুর মতো গ্রেটের উপর আঘাত করে তাকে ধাক্কা দিয়ে খাদের মধ্যে ফেলে দেয়। নিজের চোখের সামনে এই ভয়ানক ঘটনা দেখে ফিওনা চিৎকার করতে করতে সেই খাদের দিকে দৌড়তে গেলেই রুথি তাকেও সেই ধারালো ছুরি দিয়ে কেটে ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দেয়। রুথিকে দেখে মনে হচ্ছে তার মস্তিষ্কই কাজ করা বন্ধ করে দিয়েছে, কোনো অলৌকিক শক্তি যেন তাকে নিয়ন্ত্রণ করছে। সে পলের দিকে একবার তাকিয়ে দেখে এবং নিজেও সেই গিরিখাতে ঝাঁপ দিয়ে প্রাণ দিয়ে দেয়। এই নৃশংস ঘটনার পরেও পলের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন দেখা যায় না। সে আবারও সেই বাঁশিতে ফু দিয়ে বাজাতে থাকে। তবে ভুটানে সেই গুহার ভিতর আসলে কি লুকিয়েছিল? এই ঘটনার পর 23 বছর কেটে গেল। সাল 2018, আমেরিকার ওয়েবস্টার মিলস শহর। এই ব্যক্তির নাম হলো জেমস লাসোমরা। জেমস পেশায় একজন এক্স পুলিশ অফিসার। এক মর্মান্তিক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় জেমসের মেয়ে এবং স্ত্রী মারা যায়। এই কারণেই জেমস সবসময় এই দুর্ঘটনার জন্য নিজেকে দায়ী বলে মনে করে। সেই কারণেই সে মানসিক দুঃখ, অবসাদ ও অনুশোচনায় সবসময় ডুবে থাকে, একটা ঘুটঘুটে জীবন কাটাচ্ছে। মানসিক যন্ত্রণার কারণে সে নিজের পুলিশের চাকরিটিও ছেড়ে দিয়েছে এবং বর্তমানে একটি ছোটখাটো বন্দুকের দোকান চালায়। না জানি কেন তার মাথায় সবসময় একটা অদ্ভুত ফিসফিস গলার আওয়াজ শোনা যায়। সেই আওয়াজ তাকে বারবার মনে করিয়ে দেয়, তুমি তখন কোথায় ছিলে, তুমি তখন কোথায় ছিলে? ওই দুর্ঘটনার সময় সে তার স্ত্রী ও সন্তানের পাশে ছিল না। এই ঘটনা হয়ে গেছে প্রায় 1 বছর হয়ে গেল। সে তার দুঃখ কষ্ট কমানোর জন্য সবসময় প্রায় মদের নেশায় থাকে। একদিন রেস্টুরেন্টের বিল পে করার সময় একটা এক্সপায়ার হয়ে যাওয়া বার্থডে কুপনকে সে ব্যবহার করার জন্য রেস্টুরেন্টের কর্মীদের দেয়। তখন রেস্টুরেন্টের কর্মীরা জেমসের এই অবস্থা দেখে সেই এক্সপায়ার হয়ে যাওয়া বার্থডে কুপনটাই অ্যাকসেপ্ট করে নেয়। শুধু তাই নয়, রেস্টুরেন্টের পক্ষ থেকে তাকে একটি ছোট্ট বার্থডে ট্রিটও দেওয়া হয়। তবে আজ তার বার্থডে ছিল না। পরের দিন সকালে জেমসের প্রতিবেশী বন্ধুর মেয়ে আমান্ডা জেমসের সাথে দেখা করতে আসে। আজকের দিনেই আমান্ডার বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু ঘটেছিল, আর তার কিছুদিন আগেই জেমসের পরিবারও মারা যায়। জেমসের মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না। এদিকে আমান্ডার সাথে বাবার মৃত্যুর পর তার মায়েরও খুব একটা বনতো না। তাই সেই দিন থেকে আমান্ডা জেমসকেই তার অভিভাবক মানত, মনের সমস্ত কথা তাকে বলতো। আমান্ডা শান্তভাবে জেমসকে বলে তার বাবার মৃত্যুর পর সে পুরোপুরি ভেঙে পড়েছিল, কিন্তু সে এখন নিজেকে সামলে নিয়েছে। সে প্রতিদিন একটা মেডিটেশন করছে, যা তাকে এই দুঃখ কষ্ট থেকে দূরে রাখে। আর সময়ের সাথে সাথে সে নিজেকে এইভাবেই মানিয়ে নিয়েছে। এখন সে সম্পূর্ণ বাস্তবটাকে বেশি বিশ্বাস করে, তাই দুনিয়ার কোনো কিছুই তাকে আর দুঃখ দিতে পারে না। আমাদের চারিপাশের কোনো কিছুই আসল নয়। আমরা যা কিছু নিজের মনে করি সেটাই আসল বস্তু, যেটা সম্পূর্ণ আমাদের অবচেতন মনের একটা ভাবনা। আমরা গভীর মনোযোগ দিয়ে যে বিষয়টা নিয়ে চিন্তা করি সেটাই আমরা বাস্তব পৃথিবীতে রূপ দিতে পারি। যদিও আমান্ডার এই অলৌকিক কথাগুলো জেমসের মাথার উপর দিয়ে চলে যায়, হয়তো আপনারাও কিছু বুঝতে পারছেন না, তবে মুভি শেষ পর্যায়ে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দেব। এরপর আমান্ডা সেখান থেকে চলে যায়। পরদিন খুব সকালবেলা জেমস যখন ঘুম থেকে ওঠে, তখন তার প্রতিবেশী নোরা তাকে ফোন করে নিজের বাড়িতে আসতে বলে। জেমস নোরার বাড়ি গিয়ে দেখে সে ভীষণভাবে ভয় পেয়ে আছে, কারণ আমান্ডাকে গতকাল রাত থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ি থেকে কোথাও নিখোঁজ হয়ে গেছে। নোরা জেমসকে সঙ্গে নিয়ে সোজা আমান্ডার বাথরুমে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা যা দেখে সেটা দেখে তারা ভীষণভাবে ঘাবড়ে যায়। বাথরুমের আয়নায় রক্ত দিয়ে বড় বড় অক্ষরে লেখা আছে, দ্য এমটি ম্যান মেড মি ডু ইট, অর্থাৎ এমটি ম্যান আমাকে দিয়ে এটা করিয়েছে। পুলিশে খবর দেওয়া মাত্রই ততক্ষণে পুলিশ এসে পৌঁছায়। ভালোভাবে তদন্ত করার পর পুলিশ অনেক কিছু তথ্য খুঁজে পায়। তার ঘর থেকে প্রয়োজনীয় অনেক জিনিস উধাও হয়ে গেছে। পাশাপাশি তারা এটা জানতে পারে আয়নায় লেগে থাকা ওই লাল রক্তটি কোনো মানুষের নয়, বরং অন্য কোনো পশুর। সমস্ত কিছু প্রমাণ খতিয়ে দেখার পর পুলিশ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালো, সম্ভবত বাবার মৃত্যুর পর থেকেই মায়ের সাথে তার খারাপ সম্পর্কের কারণেই সে স্বাধীনভাবে বাঁচতে চাইছিল, আর সেই জন্যই সে নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে গেছে। আয়নায় রক্ত দিয়ে লেখাটা সে শুধু তার মাকে মানসিক কষ্ট বা হয়রানি করার জন্যই লিখে গেছে। তবে পুলিশের এই তদন্ত ও মন গড়া সিদ্ধান্তে নোরা মোটেও সন্তুষ্ট হয় না।
যথারীতি সে তাদের উপর প্রচণ্ড রেগে যায়। জেমসও বুঝতে পারল পুলিশের এই কেস নিয়ে খুব একটা ইন্টারেস্ট নেই, কিন্তু কেন সেটা সে বুঝতে পারল না। আমান্ডাকে নোরা প্রাণ দিয়ে ভালোবাসত। তার ধারণা ছিল আমান্ডা নিখোঁজ হওয়ার পিছনে অবশ্যই কোনো অশুভ ও মারাত্মক কারণ রয়েছে। জেমস তাকে সান্ত্বনা দিয়ে বলে আমান্ডা তারও মেয়ের মতো, যেভাবেই হোক সে তাকে খুঁজে বার করবেই। এরই মাঝে জেমস হঠাৎ আমান্ডার একটি ডায়েরির ভিতরে প্যান্টিফ্যাক্স নামের একটি অদ্ভুত ইনস্টিটিউটের লিফলেট খুঁজে পেল, যার ঠিক উল্টো পিঠে ইংরেজিতে লেখা ছিল টুলপা। তবে এই শব্দের অর্থ কি সে নিজেও জানত না। এমনকি ঘরের দেওয়ালে অদ্ভুত অদ্ভুত ছবি, নানান কাগজ আটকানো ছিল, আর এটা তার রহস্য আরও বাড়িয়ে দিল। জেমস কাগজটিকে নিজের কাছে রেখে দেয়। জেমস নোরার কাছ থেকে আমান্ডার বন্ধুদের একটি নামের তালিকা সংগ্রহ করে সরাসরি তাদের সাথে দেখা করতে বেরিয়ে যায়। সেখানে পৌঁছে জেমস আমান্ডার সবথেকে কাছের বান্ধবী ডেবরার সাথে দেখা করে। ডেবরা তাকে সমস্ত বিষয়টা খুলে বলছিল। ঠিক তখনই সে ভয়ে কেঁপে ওঠে। সামনে কলেজ স্টুডেন্টদের ভিড়ে একটা কুচকুচে কালো রঙের ছায়া দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে, আর পরক্ষণেই চোখের পলক ফেলার আগেই সেই ছায়াটি অদৃশ্য হয়ে যায়। এই ছায়াটি সেই একই রকম কালো ছায়া ছিল যা আজ থেকে 23 বছর আগে ভুটানের উপত্যকায় রুথি নামে ওই মেয়েটি দেখেছিল। তবে এর পিছনেও একটা গভীর রহস্য লুকিয়ে আছে। এই পরিস্থিতির মাঝেই জেমস ডেবরাকে জিজ্ঞাসা করে, তুমি কি দ্য এম্পটি ম্যান নামের কাউকে চেনো বা তার বিষয়ে কিছু জানো? দ্য এম্পটি ম্যান নামটা শোনার সাথে সাথেই ডেবরার মুখের রং উড়ে গেল। ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করলো। কাঁপা গলায় সে জেমসকে 2 দিন আগে ঘটে যাওয়া একটি গা শিউরে ওঠা ঘটনার কথা বিস্তারিত বলতে শুরু করে। ঠিক 2 দিন আগে সন্ধ্যার সময়ে যখন আমান্ডা এবং ডেবরা তাদের বাকি বন্ধুদের সাথে একটি পুরনো ব্রিজের উপর দিয়ে হেঁটে নিজের বাড়ি ফিরছিল, তখনই হঠাৎ ব্রিজের মাঝপথে আমান্ডা একটি খালি বোতল পড়ে থাকতে দেখে। আমান্ডা তখন বোতলটি হাতে তুলে নিয়ে তার বন্ধুদের একটি অদ্ভুত কথা জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে কেউ কি দ্য এম্পটি ম্যানের কাহিনীর কথা জানো? প্রচলিত লোককথা বা বিশ্বাস অনুযায়ী যদি তুমি কোনো ফাঁকা ব্রিজের ওপর এইরকম একটি খালি বোতল পড়ে থাকতে দেখো, আর ঠিক সেই মুহূর্তে নিজের মনের ভিতরে দ্য এম্পটি ম্যান নামটা বারবার স্মরণ করে ওই বোতলে ফু দিয়ে বাজাও, তবে তুমি খুব স্পষ্টভাবেই দ্য এম্পটি ম্যানের আসার আওয়াজ শুনতে পাবে। আর পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রথম দিন তোমার মাথার ভিতরে সারাক্ষণ কেবল এম্পটি ম্যানের নামটাই শুনতে পাবে, তবে দ্বিতীয় দিন সে সাক্ষাৎ তোমার চোখের সামনে হাজির হবে, তোমাকে দেখা দেবে। আর ঠিক তার পরের দিন অর্থাৎ তৃতীয় দিন সে তোমার একদম কাছাকাছি চলে আসবে, আর তখনই তোমার জীবনে চরম কোনো ভয়ানক ও মারাত্মক দুর্ঘটনা ঘটে যাবে। তোমাদের মধ্যে কি এমন সাহস কারোর আছে যে এম্পটি ম্যানকে ডাকতে পারবে? আমান্ডার মুখ থেকে এই রকম অদ্ভুত ও ভয়ঙ্কর কথা শুনে তার কিছু বন্ধু এমনিতেই মারাত্মকভাবে ভয় পেয়ে যায়, কিন্তু তাদের মধ্যেই একজন ছেলে নিজের সাহস দেখানোর জন্য মনে মনে এম্পটি ম্যানের কথা চিন্তা করে বোতলে ফু দিয়ে বাজাতে শুরু করলো। তাকে দেখে বাকি বন্ধুরাও একে একে নিজেদের মনের ভিতরে এম্পটি ম্যানের চিন্তা করে সেই বোতলটিতে ফু দিল। সবার শেষে আমান্ডা বোতলটি নিয়ে ব্রিজের ঠিক মাঝখানে শান্ত হয়ে ধ্যানমগ্ন অবস্থায় বসে বোতলে ফু দেওয়ার পাশাপাশি মনে মনে একইভাবে দ্য এম্পটি ম্যানের নাম জপ করতে লাগলো। আর ঠিক তখনই আচমকা খুব ঠান্ডা হাওয়া তাদের গায়ের পাশ দিয়ে চলে গেল। চারিদিকটা শান্ত হয়ে গেল, আর হঠাৎই সামনের ঘুটঘুটে অন্ধকার ব্রিজের অপর প্রান্ত থেকে কারোর হেঁটে আসার এক অদ্ভুত পায়ের আওয়াজ শুনতে পেল তারা, এমনকি বাঁশির আওয়াজও। তারা ভাবে হয়তো অন্ধকার থেকে কোনো মানুষ হেঁটে তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু পরক্ষণেই সেই শব্দটা বদলে গেল, যেন কেউ দ্রুতগতিতে দৌড়ে তাদের দিকে ছুটে আসছে। তবে সামনে কেউই ছিল না। ভয়ে তারা সবাই সেখান থেকে পালাতে শুরু করলো। আর এরপর থেকেই তার বন্ধুদের অদ্ভুত আচরণ করতে দেখে সে। একদিন ব্র্যান্ডনের কানে কানে আমান্ডা কিছু একটা বলছিল, তবে কি সেটা সে জানে না। ডেবরা যখন জেমসকে এই কথাগুলি বলছিল, ঠিক তখনই তার আশেপাশেও কারোর অনুভূতি সে অনুভব করতে পারে। আর হঠাৎই রাস্তার ধারে কিছু অদ্ভুত মানুষকে এক লাইনে বসে থাকতে দেখে, কিন্তু জেমস সেটাকে দেখতে পাচ্ছিল না। তারা অদ্ভুতভাবে ডেবরার দিকে তাকিয়েছিল। ডেবরা জেমসকে এই বিষয়ে কিছু না বলেই আতঙ্কে ভয়ে কাঁপতে কাঁপতে গাড়ি থেকে নেমে যায় এবং তাকে ব্র্যান্ডনের অ্যাড্রেস দিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। জেমস ব্র্যান্ডন সহ অ্যামান্ডার বাকি বন্ধুদের খোঁজে বেরিয়ে পড়ে, কিন্তু সে জানতে পারে আমান্ডার মতোই তার সমস্ত বন্ধুরাও রহস্যজনকভাবে নিখোঁজ। জেমস যখন আমান্ডার নিখোঁজ বান্ধবী লিজার বাড়িতে পৌঁছালো, সেখানে কেউই ছিল না। তবে টিভিতে একটা সিনেমার সিনে বলা হচ্ছিল, দ্য গড ইজ কামিং, গড অ্যাটেন।
আর এর অর্থ সরাসরি মুভির সাথে যুক্ত, যেটা আমি শেষে জানাবো। সেই ঘরে জেমস একই রকমের প্যান্টিফ্যাক্স ইনস্টিটিউটের একটি লিফলেট দেখতে পেল এবং বাগানে তার কুকুরের রক্তাক্ত মৃতদেহ। জেমসের মাথায় কিছুই ঢুকছিল না। সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নোরাকে ফোন করে এবং তাকে আমান্ডার বন্ধুদের এভাবে নিখোঁজ হয়ে যাওয়ার খবর জানায়। সে নোরাকে এটাও জিজ্ঞাসা করে, আমান্ডা কি কখনো এই প্যান্টিফ্যাক্স নামের কোনো ইনস্টিটিউটে যাতায়াত করত? জেমসের প্রশ্নের জবাবে নোরা অবাক হয়ে বলে, আমান্ডা তাকে কোনোদিনই এই রকম নামের কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের কথা জানায়নি। জেমস ঘটনার গভীরে যাওয়ার জন্য তদন্ত করতে সেই পুরনো ব্রিজের উপর চলে যায়, যেখানে বন্ধুরা মিলে দ্য এমটি ম্যানকে ডাকার চেষ্টা করেছিল। সেই ব্রিজের উপর এখনও সেই কাঁচের খালি বোতলটি পড়ে থাকতে দেখা গেল। জেমস কৌতূহলী হয়ে সেই বোতলটি হাতে নিয়ে একইভাবে তাতে ফু দিয়ে বাঁশি বাজালেই আচমকা একই রকম ঠান্ডা হাওয়া জেমসের গা ঘেঁষে বয়ে গেল এবং ঠিক পরের মুহূর্তেই চারিপাশের সব আওয়াজ বন্ধ হয়ে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। যদিও জেমসের কানে কারোর পায়ের আওয়াজ আসলো না, কিন্তু সে ম্যানহোলের ভিতরে লোহায় ধাক্কা লাগার মতো এক অদ্ভুত ঠকঠক আওয়াজ শুনতে পেল। জেমস সাবধানে যখন সেই ম্যানহোলের ভিতরে ঢুকল, ভিতরের দৃশ্য দেখে তার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। সেই ম্যানহোলের অন্ধকারের মধ্যে এক লাইনে আমান্ডার নিখোঁজ হওয়া সমস্ত বন্ধুদের মৃতদেহ ঝুলছে। তাদের ঝুলন্ত লাশের পাশেই দেওয়ালে লাল রক্ত দিয়ে একই কথা লেখা, দ্য এমটি ম্যান মেড মি ডু ইট। জেমস এই বিভৎস দৃশ্য দেখে আর দেরি না করে পুলিশকে খবর দিল, যার পর পুলিশ আমান্ডার সমস্ত বন্ধুদের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে জেমস বুঝতে পারে এই সব কিছুর যোগাযোগ সরাসরি ওই প্যান্টিফ্যাক্স ইনস্টিটিউটের সাথে যুক্ত। অন্যদিকে ডেভরা একটি স্পা সেন্টারে স্টিম নিতে যায়, কিন্তু হঠাৎই সেখানে কারোর উপস্থিতি সে অনুভব করে। আচমকা স্টিমের মাঝখানে সেই কালো কুচকুচে অশুভ ছায়া অবয়বটিকে সে দেখতে পায়। সে হিংস্রভাবে ডেভরার গলা টিপে ধরে এবং একটি কাঁচি দিয়ে ডেভরার মুখে ও চোখে আঘাত করতে শুরু করে। কিন্তু পরক্ষণে দেখা যায় আসলে কোনো ছায়া নয়, বরং ডেভরা নিজেই নিজের চোখ মুখে কাঁচি দিয়ে আঘাত করে নিজের প্রাণ নিয়ে নিয়েছে। কিছু সময় পর পুলিশ স্পা সেন্টার থেকে ডেভরার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে, আর তার পাশে সেই একই লেখা, দ্য এমটি ম্যান মেড মি ডু ইট। আসলে দ্য এমটি ম্যানকে সেটা একটা রহস্য হয়ে দাঁড়ায় সবার সামনে। জেমস নিশ্চিত ছিল এই সমস্ত নিখোঁজ হওয়া এবং পরপর ঘটে যাওয়া নৃশংস মৃত্যুর পিছনে নিশ্চয়ই ওই প্যান্টিফ্যাক্স ইনস্টিটিউটের কানেকশন রয়েছে। তার মনে কৌতূহল জন্মালে সে ইন্টারনেটে প্যান্টিফ্যাক্স এবং টুলপা শব্দ দুটির আসল অর্থ খোঁজার জন্য রিসার্চ শুরু করে। সেখান থেকে সে জানতে পারে প্যান্টিফ্যাক্স আসলে কোনো সাধারণ ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি খুবই গোপন ও প্রাচীন কট্টরপন্থী ধর্মীয় গোষ্ঠী বা কাল্ট সোসাইটি। এই গোষ্ঠীটি মূলত তিব্বতী বৌদ্ধ ধর্মের একটি অতি প্রাচীন গোপন আধ্যাত্মিক বিষয়ের ওপর বিশ্বাস করে এবং তা মেনেও চলে। প্যান্টিফ্যাক্স গোষ্ঠী মনে করে যদি কোনো মানুষ নিজেদের মনের ভিতরে আসা যে কোনো কাল্পনিক বা অলৌকিক চিন্তাকে অত্যন্ত গভীর একাগ্রতা, ধ্যান এবং নির্দিষ্ট কিছু ধর্মীয় রিচুয়ালের মাধ্যমে বছরের পর বছর ধরে আরাধনা করে, তবে তারা তাদের সেই মনের শক্তি দিয়েই সেই কল্পনাকে বাস্তব পৃথিবীতে রক্তমাংসের শরীরে রূপ দিতে পারে। এমনকি তারা চাইলে মনের শক্তি দিয়ে একজন জ্যান্ত মানুষকে শূন্য থেকে তৈরি করতেও পারে। মানুষের মনের এই অলৌকিক শক্তি দিয়ে তৈরি হওয়া রক্তমাংসের মানুষ বা সত্তাকেই তিব্বতী শাস্ত্রের টুলপা বলা হয়। এই টুলপাকে বাস্তব পৃথিবীতে সৃষ্টি করার জন্য বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক ফর্মুলার কথা উল্লেখ করা ছিল সেখানে, যা হলো থট প্লাস কনসেন্ট্রেশন প্লাস টাইম ইজুকাল টু ফ্ল্যাশ। অর্থাৎ যদি অনেক মানুষ একসাথে মিলে দীর্ঘ সময় ধরে অত্যন্ত গভীর মনোযোগ ও একাগ্রতার সাথে মনে মনে কোনো নির্দিষ্ট সত্তা বা মানসিক অবয়ব নিয়ে চিন্তা করে এবং তার উদ্দেশ্যে ধ্যান করে, তবে সেই মানসিক শক্তি একত্রিত হয়ে একসময় সত্যিই রক্তমাংসের শরীরে অর্থাৎ টুলপা রূপে এই বাস্তব পৃথিবীতে জন্ম নেবে। তবে টুলপা আর দ্য এমটি ম্যান দুটো এক নয়, দুটো সম্পূর্ণ আলাদা। ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে জেমস কাঠের পুরনো ঘর দেখতে পায়, যার নিচে লেখা ছিল 1991 সালে এই প্যান্টিফ্যাক্স কাল্ট সোসাইটির কিছু সদস্য এই নির্জন ঘরের ভিতরে তীব্র ধ্যানের মাধ্যমে একটি শক্তিশালী টুলপা সৃষ্টি করার এক্সপেরিমেন্ট করেছিল। কিন্তু সেই আধ্যাত্মিক পরীক্ষার সময় এই ঘরের ভিতরেই আচমকা এমন কিছু ভয়ানক ও অলৌকিক দুর্ঘটনা ঘটে যায়, যার ফলে সেখানে উপস্থিত কাল্ট সোসাইটির সমস্ত সদস্যরা অত্যন্ত নৃশংসভাবে মারা যায়। রাতে নোরা জেমসের সাথে দেখা করতে আসে। মানসিক অবস্থা তার ভালো নেই, তাই জেমস তাকে সান্ত্বনা দিয়ে আজ রাতটা এখানেই থাকতে বলে। রাতে ঘুমানোর সময় হঠাৎই গভীর রাতে জেমসের ঘুম ভাঙে।
সে স্পষ্ট শুনতে পায় গেটের সামনে কেউ হাঁটাচলা করছে, তবে বাইরে আসলে দেখে পুরো বাড়িতেই কেউ নেই। পরদিন সকালে জেমস সরাসরি সেই রহস্যময় প্যান্টিফ্যাক্স ইনস্টিটিউটে গিয়ে পৌঁছালো। সেখানে গিয়ে সে প্যান্টিফ্যাক্স কাল্টের প্রধান লিডার আর্থার পার্সনস্কিকে দেখতে পেল। অনেকের সামনে দাঁড়িয়ে সে মঞ্চে আধ্যাত্মিক স্পিচ দিচ্ছে। নিজের বক্তব্যের একেবারে শেষে আর্থার রহস্যময়ভাবে হাসি হেসে দ্য এমটি ম্যানের নাম উল্লেখ করলেই জেমস চমকে ওঠে। লেকচার শেষ হওয়ার পর আর্থারের সাথে সে দেখা করে এবং দ্য এমটি ম্যানের রহস্যের অস্তিত্বের বিষয়ে জিজ্ঞাসা করে। আর্থার জানায় দ্য এমটি ম্যান আসলে কোনো সাধারণ সত্তা নয়, বরং এটি একটি সুপারন্যাচারাল এন্টিটির সাথে যুক্ত। আর এই প্যান্টিফ্যাক্স ইনস্টিটিউটে উপস্থিত তারা সবাই হলো সেই পরম শক্তি, মানে এমটি ম্যানের ফলোয়ার্স। এমটি ম্যান তার সমস্ত ফলোয়ার্সদের মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেন, তবে তা কেবল ততক্ষণই সম্ভব যতক্ষণ আমরা তার দেওয়া সমস্ত আদেশ পালন করি। জেমসের এসব কথা আজগুবি গল্প মনে হলে আর্থার আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেল। জেমস গ্যারেট নামে একটি ছেলেকে আমান্ডার একটি ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে তাকে চেনে কিনা, কিংবা আমান্ডা কখনো এই প্যান্টিফ্যাক্স ইনস্টিটিউটে আসতো কিনা। জেমসের এই প্রশ্নের জবাবে গ্যারেট না জানিয়ে চলে যায়। কিন্তু জেমসের কিছুটা সন্দেহ হলো। সে সবার নজর এড়িয়ে গোপনে সেই ইনস্টিটিউটের ভিতরে বিভিন্ন ঘরের নথিপত্র সন্ধান করতে লাগলো এবং ভিতরে কিছু মানুষকে অদ্ভুতভাবে ধ্যান অবস্থায় বসে থাকতে দেখল। সে লুকিয়ে বিল্ডিংয়ের বেসমেন্টের দিকে যেতে দেখে অনেক ফলোয়ার্সকে একইভাবে কাঁচের বোতলে বাঁশি বাজিয়ে দ্য এমটি ম্যানকে স্মরণ করছে। তবে তখনই দুর্ভাগ্যবশত ইনস্টিটিউটের দুইজন জেমসকে দেখে ফেললে পিছনের দরজা দিয়ে ধাক্কা মেরে তাকে বাইরে বার করে দেয়। দরজার বাইরে বসেছিল গ্যারেট। ভিতরে সবার সামনে সে কিছু না বললেও এখন জেমসকে নিজের কাছে ডেকে সবটা তাকে বলে। আমান্ডা আসলে আগে এই ইনস্টিটিউটেরই ছিল, কিন্তু বর্তমানে তাকে পন্টিফ্যাক্সের একটি অতি সিক্রেট ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে ইনস্টিটিউটের সমস্ত উচ্চপদস্থ সদস্যরা মিলে কোনো এক বিশেষ ধর্মীয় রিচুয়াল করতে চলেছে। গ্যারেটের থেকে সমস্ত তথ্য শোনার পর জেমস সেই গোপন ক্যাম্পের সঠিক ঠিকানা নিয়ে এক মুহূর্ত সময় নষ্ট না করে ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। জেমস যখন অবশেষে সেই ঠিকানায় গিয়ে পৌঁছালো, তখন জঙ্গলের মাঝে একটি পুরনো কাঠের তৈরি ঘর দেখতে পেল, যেমনটা সে ইন্টারনেটে দেখেছিল। জেমস খুবই সতর্কে ওই ঘরের ভিতরে ঢুকে তল্লাশি শুরু করলো, আর সেখানে সে আমান্ডা এবং তার ওই নিখোঁজ হয়ে যাওয়া সকল বন্ধুদের গোপন নথিপত্র, অনেক ফাইল খুঁজে পেল। ভিতরে তাদের প্রত্যেকের সব ব্যক্তিগত বায়োডাটা ছিল। এই সমস্ত নথিপত্র দেখে জেমসের বুঝতে আর বিন্দুমাত্র বাকি রইল না আমান্ডা এবং তার বন্ধুরা কোনোভাবে এই প্যান্টিফ্যাক্স সোসাইটির সাথেই যুক্ত হয়েছিল। কিন্তু ঠিক তখনই জেমস একটি ফাইল দেখে এবং চমকে ওঠে সে, কারণ সেই ফাইলের উপর জেমসের নিজের নাম লেখা ছিল। যদিও সেই ফাইলের ভিতরে কিছুই লেখা ছিল না, কিন্তু তা সত্ত্বেও এই অজানা রহস্যময় জায়গায় নিজের নামের ফাইল দেখে জেমস অনেকটাই চিন্তায় পড়ে গেল। জেমস সেই জঙ্গলে আরও একটি কাঠের ঘর দেখতে পায়। সেখানে টেবিলের উপর কিছু পুরনো দিনের ভিডিও ক্যাসেট সাজিয়ে রাখা ছিল এবং প্যান্টিফ্যাক্স ফলোয়ার্সদের অনেক জিনিস। জেমস সেই ক্যাসেটগুলির মধ্যে একটি চালু করে। সেই ভিডিও ফুটেজে প্যান্টিফ্যাক্স কাল্টের কিছু ফলোয়ার মিলে ধ্যানের মাধ্যমে একটি শক্তিশালী টুলপা সৃষ্টি করার এক্সপেরিমেন্ট করছিল। তারা সবাই মেঝের উপর একটি গোলাকার ঘেরা তৈরি করে চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন ছিল। ঠিক তখনই অলৌকিকভাবে কোনো এক অজানা শক্তির প্রভাবে তাদের ঠিক পাশেই রাখা একটি খালি চেয়ারের উপর এক অদ্ভুত ও বিকট দেখতে মানুষের অবয়ব সৃষ্টি হয়ে উঠল। আর এটিই হয়তো তাদের সবার চিন্তাভাবনা ও মানসিক চিন্তাভাবনা থেকে জন্ম নেওয়া কোনো এক শক্তিশালী টুলপা ছিল। কিন্তু তার শারীরিক গঠন ছিল বড়ই অদ্ভুত। তার হাতে 6টি আঙুল ছিল এবং তার চোখ দুটো কোনো জ্বলন্ত আলোর মতো জ্বলছিল। ভিডিওতে দেখা যায় অদ্ভুতভাবে সে নিজের ধারালো নখ দিয়ে নিজেরই শরীরকে আঁচড়ে ক্ষতবিক্ষত করছে এবং শরীর থেকে বের হওয়া রক্ত দিয়ে কেবিনের কাঠের দেওয়ালে একটি ছবি আঁকছে। জেমস দেখে ঘরের দেওয়ালে ছবিটি এখনও আঁকা আছে। সেই ছবিতে মনে হচ্ছিল কোনো একজন কসমিক এন্টিটি ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে। ছবির অবয়বটি দেখতে ঠিক কিছুটা ভুটানের সেই গিরিখাতে দেখা কঙ্কালটির মতো লাগছিল। ভিডিওর একদম শেষে অদ্ভুতভাবে টুলপাটি ক্যামেরার দিকে তাকাতে শুরু করলে ভিডিও ফুটেজটি ব্ল্যাক আউট হয়ে যায়। সবকিছু দেখে জেমস ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। ততক্ষণে অন্ধকার নেমে এসেছিল। জেমস লক্ষ্য করে ঘন জঙ্গলের মাঝে আগুন জ্বলছে। টর্চটি জেলে অত্যন্ত সাবধানে যখন সে সেই দিকে এগিয়ে যায়, সেখানে প্যান্টিফ্যাক্স সোসাইটির শয়ে শয়ে সদস্যরা আগুনের চারিপাশে ঘেরা তৈরি করে কোন এক রিচুয়াল পালন করছে। প্রত্যেকের মুখে অদ্ভুত মন্ত্র।
হঠাৎই আগুনের শিখা সোজা আকাশের দিকে উঠে যায় এবং তা দেখে জেমসের মাথা ঘুরে ওঠে। চোখের সামনে ঝাপসা দেখে সে। কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই জেমস সেখান থেকে ফিরে যেতে গেলেই দেখে সমস্ত ফলোয়ার্সরাই চোখ বড় বড় করে হিংস্র দৃষ্টিতে সরাসরি তার দিকেই ঘুরে তাকিয়ে। চোখের পলক পড়তে না পড়তেই মুহূর্তেই তারা সবাই মিলে জেমসকে মারার জন্য পাগলের মতো তাকে তাড়া করতে শুরু করে। দৌড়ে প্রাণ বাঁচিয়ে কোনো রকমে গাড়িতে উঠে বসে সে সেখান থেকে বেরিয়ে আসে। তবে তার মাথায় ঢোকে না তার সাথে হচ্ছেটা কি। জেমস সোজা শহরের পুলিশ স্টেশনে এসে পুলিশ অফিসারদের সামনে আমান্ডা ও তার বন্ধুদের ফাইলগুলো দিয়ে কালকের সমস্ত ঘটনা খুলে বলে। আমান্ডার বন্ধুদের এই রহস্যময় মৃত্যুর পিছনে নিশ্চিতভাবে ওই প্যান্টিফ্যাক্ট সোসাইটির কোনো না কোনো অশুভ হাত রয়েছে। কিন্তু জেমসের কথায় পুলিশ প্রশাসন বিন্দুমাত্র কান না দিয়ে তাদের ইনভেস্টিগেশন থেকে তাকে দূরে থাকতে বলল। জেমস বুঝতে পারে তাকে নিজেই কিছু করতে হবে, তাই সুরক্ষার জন্য সে একটি বন্দুক নিয়ে নোরাকে সতর্ক করার জন্য তার বাড়িতে যায়। আর ঠিক তখনই বাড়িতে ফোনের রিং বাজতেই অদ্ভুত ব্যাপার, ফোনে বিড়বিড় করে কেউ কিছু মন্ত্র বলছে। জেমস বুঝতে পারে তারা এখানে সুরক্ষিত নয়, তাই নোরাকে সেখান থেকে নিজের রিলেটিভের বাড়িতে চলে যেতে বলে। রাতের বেলা জেমস যখন বিছানায় গভীরভাবে ঘুমাচ্ছে তখন সে স্বপ্নে তার স্ত্রী ও সন্তানের সেই ভয়াবহ গাড়ি দুর্ঘটনাটিকে দেখে। কারণ যেদিন রাতে গাড়ি দুর্ঘটনা ঘটেছিল ঠিক সেই সময়ে জেমস নিজের পরিবারকে ছেড়ে তার প্রতিবেশী নোরার সাথে হুকআপে ব্যস্ত ছিল। তাদের মধ্যে অ্যাফেয়ার ছিল। জেমস সবসময় নিজেকে অপরাধী মনে করত। এই দুঃস্বপ্নের মাঝেই হঠাৎ জেমস একটি অদ্ভুত স্বপ্ন দেখতে পায়। সম্পূর্ণ ফাঁকা ও অন্ধকার ঘরের মাঝখানে একটি চেয়ার রয়েছে। হঠাৎই কলিং বেলের আওয়াজে তার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরও সে যেন মনে মনে বিড়বিড় করছিল কিছু। ঠিক তখনই তার ঘরের অন্ধকার দরজার কোণে সেই কুচকুচে কালো রঙের ছায়া অবয়ব হঠাৎ তার সামনে এসে হাজির হয়। জেমস তাড়াতাড়ি হাতে একটি ব্যাট তুলে নিলেই পরক্ষণেই বুঝতে পারে এটাও তার মনের ভুল। তবে একটা বিষয় অবাক করার ছিল, গেটের বাইরে জঙ্গলের ওই কাঠের ঘরে থাকা একটি ছেঁড়া টেডি বিয়ার কেউ যেন এসে রেখে গেছিল। পরদিন সকালে জেমস প্যান্টিফ্যাক্স ইনস্টিটিউটের বাইরে দাঁড়িয়ে গ্যারেটের উপর নজর রাখছিল। তখনই সে দেখতে পায় গ্যারেট কিছু অল্প বয়সী ছেলে মেয়েকে গাড়িতে করে কোথাও নিয়ে যাচ্ছে। জেমস আর দেরি না করে তাদের পিছু করতে শুরু করে এবং অবশেষে তারা সবাই মিলে শহরের একটি বড় হাসপাতালের সামনে গিয়ে থামল। ছেলে মেয়েগুলি হাসপাতালের একটি ওয়ার্ডের ভিতরে ঢুকে বেডের উপর একজন বয়স্ক মানুষের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। জেমস লক্ষ্য করে কার্ড সোসাইটির সেই মেম্বাররা সবাই মিলে ওই রোগীর বেডের সামনে গিয়ে ভক্তি ভরে হাঁটু গেড়ে বসে হাত জোর করে কোনো এক অজানা মন্ত্রে প্রার্থনা করতে শুরু করলো। জেমস অবাক হয়ে সবকিছু দেখছিল। তার মনে হাজারো রকমের প্রশ্ন ছিল। হাসপাতালের বেডে শুয়ে থাকা ওই রহস্যময় রোগীটিকে, আর এই প্যান্টিফ্যাক্স কাল্টের ফলোয়াররা কেন তার সামনে বসে এইভাবে মন্ত্র পড়ছে। এই রহস্য জানার জন্য সে গ্যারেটকে তুলে নিয়ে যায়, সমস্ত বিষয়টা জিজ্ঞাসা করে। গ্যারেট তাকে খুব চমকে দেওয়ার মতো কথা বলে। ওই রোগী কোনো সাধারণ রোগী নয়, সে একটা মেসেঞ্জার, অর্থাৎ বহির্বিশ্বের কসমিক এন্টিটির বার্তা আমাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে। সহজ ভাষায় বললে বিষয়টা একটা মোবাইল টাওয়ারের মতো। টাওয়ার নিজে কোনো কথা বানায় না, শুধু দূর থেকে আসা সিগন্যাল ধরে মানুষের কাছে পৌঁছে দেয়। ঠিক তেমনই হাসপাতালের ওই লোকটিও নিজে কিছু বলে না, সে শুধু সেই রহস্যময় কসমিক এন্টিটি, মুভিতে যাকে দ্য আদার বলা হয়েছে, তার মেসেজ মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে কাজ করছে। তাই কাল্টের সদস্যরা বারবার তার কাছে যায়, কারণ তারা বিশ্বাস করে ওই মানুষটির মাধ্যমেই তারা দ্য আদারের নির্দেশ শুনতে পারে। গ্যারেট আরও বলে, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যেমন প্রচণ্ড জ্বরের ঘোর, গভীর স্বপ্ন বা তেজাভু। এই সময় মানুষ ঘোরে অনেক কিছুই দেখে। এটা এমন একটা অনুভূতি যখন হঠাৎ মনে হয় এই ঘটনাটা যেন আগেও ঘটেছে, বা আমি যেন এটা আগেও দেখেছি। হয়তো আপনাদের সাথেও এটা হয়ে থাকতে পারে। গ্যারেটের মতে এগুলো কোনো সাধারণ মানসিক ঘটনা নয়, বরং সেই সময় মানুষ অজান্তেই দ্য আদার নামে ওই রহস্যময় কসমিক এন্টিটির জগতের কিছুক্ষণের ঝলক দেখতে পায়। অর্থাৎ স্বপ্ন, জ্বরের ঘোর বা তেজাভুর সময় মানুষ যেন কয়েক সেকেন্ডের জন্য অন্য এক ভয়ঙ্কর বাস্তবতার সাথে যুক্ত হয়ে যায়। দ্য আদার সরাসরি মানুষের পৃথিবীতে আসতে পারে না, তাই তার একজন মাধ্যম বা ব্রিজের দরকার। আর সেই মাধ্যমই হলো এমটি ম্যান। আর এই মুভিতে দ্য এমটি ম্যান হলো পল, এমন উপযুক্ত একজন মানুষ যে এমটি ম্যানের ক্ষমতাকে ধারণ করতে পারে। যখন এমন একজনকে খুঁজে পাওয়া যায় তখন দ্য আদার বা ওই কসমিক এন্টিটি তাকে নিজের বাহক বানায়। এরপর সেই এমটি ম্যানের মাধ্যমে দ্য আদারের চিন্তা, প্রভাব এবং বিশৃঙ্খলা মানুষের পৃথিবীতে ছড়িয়ে দেয়।
তাই পন্টিফেক্স ইনস্টিটিউটের সদস্যরা এমটি ম্যানকে এত গুরুত্ব দেয়, কারণ তাদের বিশ্বাস হলো এমটি ম্যানই হলো দ্য আদার এবং মানুষের জগতের মধ্যে একমাত্র যোগাযোগের মাধ্যম। এই সব কিছু জানার পর জেমস তাকে সেখানেই ফেলে রেখে চলে যায়। আসল সত্যের সন্ধান পাওয়ার জন্য সেই রাতেই অত্যন্ত গোপনে পন্টিফেক্স ইনস্টিটিউটে ঢুকে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর হাজারো ফাইলের মধ্যে হাসপাতালের ওই রোগীর ফাইল খুঁজে পায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই ফাইলের মধ্যে ওই রোগীর কোনো নাম, পরিচয় বা বাড়ির ঠিকানা খুঁজে পেল না সে, যেন তার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। ঠিক তখনই জেমস নথিপত্রের মধ্যে তার নিজেরও একটি ফাইল খুঁজে পায়, আর সেই ফাইল খুলতেই সে চমকে ওঠে। ফাইলের ভিতরে জেমসের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ব্যক্তিগত তথ্য, নিখুঁত বায়োডেটার নথিপত্র ছিল। এমনকি জেমস নিজের ডিপ্রেশন কাটানোর জন্য নিয়মিত যে সমস্ত ডাক্তারের প্রেসক্রিপশনের ওষুধ খেত, সেই সমস্ত প্রেসক্রিপশনের একটি করে জেরক্স কপিও সেখানে ছিল। জেমস চিন্তায় পড়ে যায়, পন্টিফেক্ট সোসাইটির লোকজনেরা আসলে তার জীবনের ব্যক্তিগত তথ্য কিভাবে সংগ্রহ করল। তখনই জেমস ফাইলের শেষে আরও একটি ছবি পায়। ফাঁকা ও অন্ধকার ঘরের মাঝখানে নগ্ন অবস্থায় চেয়ারের ওপর বসে আছে সে। ঠিক এমনটাই স্বপ্নে সে দেখেছিল। জেমস কিছু না বুঝেই সরাসরি হসপিটালে পৌঁছে যায় এবং নার্সের কাছ থেকে ওই রহস্যময় রোগীটির বিষয়ে জানতে চাইলে নার্স ওই লোকটির আসল নাম, ঠিকানা বা পরিচয় কিছুই বলতে পারে না, তবে জানায় সে প্রায় 23 বছর ধরে এইভাবেই কোমাতে রয়েছে। আগে সে অন্য হসপিটালে ছিল, কিন্তু মাত্র 1 বছর আগেই এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জেমস তাকে জিজ্ঞাসা করে, এত বছর এই রোগীর হসপিটালের বিল কে শোধ করছে? নার্স উত্তর দেয়, সেটা তো হাসপাতালের অ্যাকাউন্ট বিভাগই জানে। তবে হ্যাঁ, অদ্ভুত ব্যাপার হলো এই রোগীর সাথে দেখা করার জন্য প্রতিদিন পন্টিফেক্স কাল্টের শয়ে শয়ে ভিজিটার এখানে আসে। এমনকি এই রাতেও একজন ভিজিটার তার কেবিনেই রয়েছে। নার্সের কথা শোনা মাত্রই সে তাড়াতাড়ি ওই পেশেন্টের কেবিনে চলে যায় এবং সেখানে যাকে দেখে সে চমকে ওঠে। সেটা ছিল আমান্ডা, একা বসে খুবই যত্নে পেশেন্টের পরিচর্যা করছে। এর মানে আমান্ডা জীবিত, তবে এতদিন সে তাকে শহরের এদিক ওদিক পাগলের মতো খুঁজে বেরিয়েছে। জেমস দ্রুত তার মাকে ফোন করে তাকে খুঁজে পাওয়ার খবর দেয়, তবে অবাক করার বিষয়, তার মা জেমসকে চিনতেই পারে না। জেমস আমান্ডাকে জিজ্ঞাসা করে, তুমি কি একে চেনো? উত্তর দেয়, ইনি কে তা আমি জানি না, তবে ইনি হলো দ্য আদার, মানে ওই কসমিক সত্তার মেসেঞ্জার। ইনি নিজের অবচেতন মনের মাধ্যমেই ওই কসমিক সত্তা বা এন্টিটির সমস্ত বার্তা রিসিভ করেন এবং তা আমাদের সবার মনের ভিতরে পৌঁছে দেন। তার কথা শুনে জেমসের মনে হয় আমান্ডার মানসিক ভারসাম্য হয়তো পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তবে এখানেই আমরা জানতে পারি বেডের উপর শুয়ে থাকা রোগীটি অন্য কেউ ছিল না, সে ছিল পল। হ্যাঁ, এটি সেই পল যে কাহিনীর একেবারে শুরুতে 1995 সালে ভুটানের সেই উড়া উপত্যকায় হাইকিং করার সময় গিরিখাতের মধ্যে পড়ে গিয়েছিল, যার পর তার বন্ধুদের সাথে একের পর এক ভয়ানক ঘটনা ঘটে। আসলে ভুটানের সেই ফাটলের ভিতরে যে অদ্ভুত কঙ্কালটি ধ্যানমগ্ন অবস্থায় বসেছিল, সেটি কোনো সাধারণ কঙ্কাল ছিল না। সেটি দেখে আমরা বুঝতে পারি হাজারো বছর আগে হয়তো এই কসমিক এন্টিটি, মানে দ্য আদার, এক্সিস্ট করত, আর এটা তারই কঙ্কাল। এত বছর সেটা ওই গুহার মধ্যেই ছিল, আর সেই অশুভ শক্তি তথা কসমিক এন্টিটি এত বছর ধরে এই পৃথিবীর বুকে নিজের আধিপত্য বিস্তার করার জন্য, তার শূন্যস্থান পূরণ করার জন্য এমন একজন মানুষের সন্ধান করছিল যার পুরো মন আত্মা নিজের কোনো ভুলের জন্য গভীর দুঃখ, বেদনা ও চরম অনুশোচনায় জর্জরিত হয়ে থাকবে। আর ঠিক তখনই 1995 সালে ভুটানের সেই উপত্যকায় পল ছেলেটির রূপেই ওই এন্টিটি নিজের মনের মতো এক পারফেক্ট বাহক খুঁজে পেয়েছিল। পল যখন অজান্তে সেই কঙ্কালকে ছুঁয়েছিল, তখনই তার অশুভ অলৌকিক ক্ষমতা পলের শরীরের ভিতরে প্রবেশ করে। সে নিজের উদ্দেশ্যে পৌঁছানোর পথে অন্য কাউকেই বাধা হিসেবে আসতে দিতে চায়নি, আর সেই কারণেই সে রুথির শরীরকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নিয়ে তাকে পজেস্ট করে তার বাকি বন্ধুদের নৃশংসভাবে খুন করে দেয়। এরপর রুথিকেও আত্মহত্যার পথে ঠেলে দিয়েছিল। তবে কেউই এটা জানত না পন্টিফেক্ট সোসাইটি আসলে পলকে কোথায় খুঁজে পেয়েছিল। এরপর আমান্ডা তাকে এমন কথা বলে যা তার অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। খুব শীঘ্রই পল মরতে চলেছে, কারণ সাধারণ কোনো মানুষ এই রকম অলৌকিক শক্তিকে নিজের ভিতরে ধারণ করে বেশি দিন বেঁচে থাকতে পারে না। সেই কারণেই আমাদের অন্য একটি মানুষের প্রয়োজন ছিল যে কিনা পলের স্থান নিতে পারে এবং ওই কসমিক এন্টিটির সমস্ত বার্তা আমাদের কাছে পৌঁছাতে পারে। কিন্তু আমাদের হাতে নতুন কোনো উপযুক্ত মানুষ খুঁজে বের করার মতো সময় ছিল না। তাই আমরা একটা এক্সপেরিমেন্ট করি।
আমরা সেই মানুষটিকে খুঁজে বার করার পরিবর্তে আমরা আমাদের মনের শক্তি থেকে একটি টুলপা গঠন করার সিদ্ধান্ত নিই। আমান্ডার মুখে এই কথা শোনা মাত্রই জেমসের মাথা ঘুরতে থাকে, কারণ পন্টিফ্যাক্ট সোসাইটি যে টুলপা সৃষ্টি করেছিল সেটা আর কেউ নয় বরং জেমস নিজেই। আমান্ডা বলে, তুমি আসল মানুষ নও, তুমি হলে কেবলই একটি কৃত্রিম টুলপা, যা আজ থেকে ঠিক মাত্র 3 দিন আগে আমাদের কাল্টের সমস্ত মানুষের সম্মিলিত চিন্তাভাবনা ও ধ্যান থেকে এই পৃথিবীতে জন্ম নিয়েছ। তোমার মস্তিষ্কের ভিতরে তোমার স্ত্রী, তোমার মৃত মেয়ে, সমস্ত স্মৃতি রয়েছে। তার কোনোটি আসলে বাস্তব নয়। সেই সমস্ত কাল্পনিক স্মৃতি আমরাই তোমার অবচেতন মনের ভিতরে জোর করে ঢুকিয়ে দিয়েছি। তুমি হয়তো এটাও ভাবছ, আমার মায়ের সাথে তোমার অ্যাফেয়ারের কথা আমি জানি কি না। হ্যাঁ, আমি জানি। আমি তোমার জীবনের সব কিছুই জানি। আমি নিজেই একটি নিখুঁত স্ক্রিপ্ট বা কাহিনীর মতো তোমার জীবনের সমস্ত জিনিস লিখেছি। তুমি দেখতে কেমন হবে, তোমার গায়ের রং কেমন হবে এবং তোমার মানসিক পার্সোনালিটি বা ব্যক্তিত্ব কেমন হবে, সব কিছুই। প্রতিটা ছোটোখাটো বিষয় আমি নিজেই নিজের হাতে লিখে নির্ধারণ করেছি। এর আগেও আমরা বেশ কিছু টুলপা সৃষ্টি করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা আমাদের গবেষণায় জানতে পারলাম ওই কসমিক অ্যান্টিটির হোস্ট বানানোর জন্য সেই নির্দিষ্ট মানুষের মধ্যে অনুশোচনা বোধ, চরম দুঃখ এবং গভীর ভয়ের অস্তিত্ব থাকা জরুরি। সেই কারণেই আমরা তোমার অবচেতন মনের ভিতরে তোমার নিজের ভুলের কারণে নিজের পরিবার ও সন্তানকে হারানোর এক তীব্র অনুশোচনা ও অপরাধ বোধ স্থায়ীভাবে ঢুকিয়ে দিয়েছিলাম। শুধু তাই নয়, আমার মা নোরা এবং শহরের ওই পুলিশ অফিসারও আসলে শুরু থেকেই আমাদের এই কাল্টের সাথেই যুক্ত আছে এবং আমাদের এই পরিকল্পনারই অংশ। এই সমস্ত কিছুই আসলে ছিল তোমার মনের ভিতরে সেই ভয় ও অনুশোচনার আগুনকে আরও বহুগুণ বাড়িয়ে তোলার জন্য। আর আজ এই 3 দিন পর তুমি সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছো ওই কসমিক অ্যান্টিটির হোস্ট হওয়ার জন্য। এই সব কিছু জানার পর জেমস যেন মুহূর্তের মধ্যে উন্মাদ পাগল হয়ে গেল। তার দীর্ঘদিনের চেনা বাস্তব পৃথিবীটা চোখের পলকে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। আর ঠিক তখনই আচমকা জেমসের সচেতন মন বা কনসাস মাইন্ড অলৌকিকভাবে সোজা ভুটানের সেই গিরিখাতের মধ্যে পৌঁছে গেল, যেখানে সেই কঙ্কালটি বসে আছে। জেমসের মনের অবয়বটি সেই গুহায় পৌঁছানো মাত্রই তার চোখের সামনে সেই প্রাচীন কঙ্কালের হাড়ের ভিতর থেকে একটি কালো কুচকুচে রঙের ভয়ঙ্কর অশুভ ছায়া ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। আর এটাই হলো মুভিতে বলা দ্য আদার বা ওই কসমিক এন্টিটি, যাকে মুভির প্রথম থেকেই দেখানো হচ্ছিল। ঠিক তার পরের মুহূর্তে সেই অলৌকিক ছায়াটি জেমসের মুখের ভিতর দিয়ে তার শরীরে প্রবেশ করে, তাকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরই সাথে জেমস এখন সম্পূর্ণভাবে ওই কসমিক এন্টিটির এক নতুন শক্তিশালী হোস্ট রূপে নতুনভাবে রূপান্তরিত হয়ে যায়। হোস্ট হিসেবে জেগে ওঠার পর জেমস প্রথমে পকেটে থাকা বন্দুক বের করে হসপিটালের বেডে 23 বছর ধরে কোমায় শুয়ে থাকা ওই বুড়ো পলকে হত্যা করে দেয়। এরপর সে ধীরে ধীরে হসপিটালের বাইরে বেরিয়ে আসতেই ডিউটিরত সমস্ত ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফেরা তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, কারণ তারা সবাই আসলে শুরু থেকেই ওই ইনস্টিটিউটের ফলোয়ার ছিল। আর এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এখনো পর্যন্ত আপনাদের মাথায় অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এখন একে একে সব প্রশ্নের উত্তর দেব। গল্পের শুরুতেই ভুটানের গুহায় যে বিশাল কঙ্কালটি দেখা যায় সেটি কোনো সাধারণ প্রাণীর নয়। সিনেমায় কখনো স্পষ্ট করে বলা হয়নি সেই কঙ্কালটি কার, তবে খুব শক্তিশালী একটা ইঙ্গিত পাওয়া যায়। সেটি এমন এক প্রাচীন কসমিক সত্তার, যাকে পন্টিফ্যাক্স ইনস্টিটিউট দ্য আদার নামে বিশ্বাস করে। গুহার ভিতরে পাওয়া মানুষের হাড়ের তৈরি বাঁশিটিও সেই প্রাচীন অবশেষেরই অংশ বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। পল যখন সেই বাঁশিতে ফু দেয় তখনই প্রথম সে দ্য আদারের প্রভাবে চলে যায়। সেই মুহূর্ত থেকেই সে ধীরে ধীরে নিজের স্বাভাবিক সত্তা হারাতে শুরু করে। কিন্তু পল কখনোই দ্য আদারের সম্পূর্ণ বাহক হতে পারেনি, তাই বছরের পর বছর সে কোমায় থেকেও জীবিত থাকে। বাইরে থেকে সে একজন কোমায় থাকা রোগী হলেও পন্টিফেক্স ইনস্টিটিউটের কাছে সে ছিল একটা জীবন্ত মাধ্যম, যার মাধ্যমে দ্য আদার মানুষের জগতে নিজের উপস্থিতি বজায় রেখেছিল। এবার প্রশ্ন আসে, ব্রিজে বোতলে ফু দেওয়ার সেই অদ্ভুত গল্পটি কেন? সিনেমা সরাসরি এর ব্যাখ্যা দেয় না, তবে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় এটি পন্টিফ্যাক্স ইনস্টিটিউটের ছড়িয়ে দেওয়া একটি রিচুয়াল বা লোককথা। এর উদ্দেশ্য ছিল মানুষের মনে একই চিন্তা, একই ভয় এবং একই বিশ্বাস ছড়িয়ে দেওয়া, কারণ এই সংগঠন বিশ্বাস করত মানুষের সম্মিলিত চিন্তার শক্তিই বাস্তবতাকে প্রভাবিত করতে পারে। এরপর আমান্ডার নিখোঁজ হয়ে যাওয়া। প্রথমে মনে হয় সে হয়তো কোনো খুনের শিকার হয়েছে, কিন্তু পরে বোঝা যায়
তার নিখোঁজ হওয়া এবং জেমসকে বিভিন্ন সূত্রের পেছনে দৌড় করানো সবই ছিল পন্টিফ্যাক্সের বহু বছরের পরিকল্পনার অংশ। একইভাবে আমান্ডার বন্ধুদের মৃত্যুও কেবল সাধারণ হত্যা ছিল না, তারা সেই ভয়ঙ্কর বিশ্বাস এবং রিচুয়ালের মধ্যে জড়িয়ে পড়েছিল, যার শেষ পরিণতি ছিল আত্মবলিদান। এবার আসি কালো ছায়ার রহস্যে। পুরো সিনেমায় বারবার সেই কালো ছায়া দেখানো হয়। সেটি আলাদা কোনো ভূত নয়, এটি দ্য আদারের উপস্থিতির একটি প্রতীক। তাই কখনো ভুটানে, কখনো জেমসের বাড়িতে, আবার কখনো বাথরুমে কিংবা শেষ দৃশ্যে যেখানে এটি দেখা যায় সেটি মূলত একই অজানা শক্তির উপস্থিতির ইঙ্গিত। আর জেমস বারবার যে ফিসফিস শব্দ শুনতে থাকে সেটিও সেই একই প্রভাবের অংশ। ধীরে ধীরে তার চিন্তা, উপলব্ধি এবং বাস্তবতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছিল। এবার আসি দ্য এমটি ম্যানের আসল পরিচয়ে। পুরো সিনেমা আমাদের বিশ্বাস করায় যে এমটি ম্যান যেন কোনো অতিপ্রাকৃত দানব, কিন্তু শেষ পর্যন্ত বোঝা যায় এমটি ম্যান কোনো দানবের নাম নয়। এমটি ম্যান হলো এমন একজন মানুষ যার নিজের অস্তিত্ব মুছে গিয়ে সে অন্য এক শক্তির জন্য খালি পাত্রে পরিণত হয়েছে। আর দ্য আদার হলো সেই অজানা কসমিক সত্তা যে মানুষের মনকে ব্যবহার করে বাস্তব জগতে নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা করতে চায়। পন্টিফ্যাক্স ইনস্টিটিউটের বহু বছরের লক্ষ্য ছিল ঠিক সেটাই। আর এমন একজন নিখুঁত মানুষ তৈরি করতে চেয়েছিল তারা, যার নিজের কোনো প্রকৃত অতীত, পরিচয় বা বাস্তব অস্তিত্ব থাকবে না। তাই তারা জেমসকে সৃষ্টি করে। তার স্মৃতি, পরিবার, ছবি, নথিপত্র সবকিছুই তৈরি করা হয় যাতে সে নিজেও বিশ্বাস করে যে সে একজন বাস্তব মানুষ। এই কারণেই পন্টিফ্যাক্সের কাছে আগে থেকেই জেমসের সব ফাইল, ছবি এবং ব্যক্তিগত তথ্য ছিল, কারণ সেগুলো তার নিজের জীবনের অংশ নয়, বরং তার জন্য তৈরি করা একটি কৃত্রিম ইতিহাস। তাহলে কি জেমসের পুরো তদন্তটাই কাকতালীয় ছিল? একদমই না। শেষে বোঝা যায় জেমস যাদের সঙ্গে দেখা করেছে, যে সূত্রগুলো খুঁজে পেয়েছে, যা যা ঘটনার মুখোমুখি হয়েছে, সবই পন্টিফ্যাক্স ইনস্টিটিউটের বহু বছরের পরিকল্পনার অংশ। তাকে ধাপে ধাপে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল যেখানে সে নিজের প্রকৃত পরিচয় জানতে বাধ্য হবে। সিনেমার শুরুতে টিভিতে একটি বাক্য শোনা যায়, গড অ্যাটেন ইজ কামিং। পরিচালক কখনো স্পষ্ট করে বলেননি গড অ্যাটেন আসলে কে, তবে আমার থট অনুযায়ী এটি পন্টিফ্যাক্সের বিশ্বাস অনুযায়ী এক নতুন ঈশ্বরদৃশ্য শক্তির আগমনের প্রতীক। আর সেই কারণেই অনেকে এটিকে দ্য আদারের আগমনের একটি ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করে। তবে এটি সিনেমার নিশ্চিত তথ্য নয়, বহু আলোচিত একটি ব্যাখ্যা। সবশেষে জেমস হাসপাতালে পৌঁছায়। সেখানে পল তার ভিতরে থাকা সেই অজানা শক্তিকে জেমসের কাছে হস্তান্তর করে। এরপর পল মারা যায় আর জেমস হয়ে ওঠে দ্য এমটি ম্যান, অর্থাৎ দ্য আদারের নতুন বাহক। তাই পন্টিফ্যাক্স ইনস্টিটিউটের শত শত অনুসারী তার সামনে মাথা নত করে, কারণ তাদের বহু বছরের পরিকল্পনা অবশেষে সফল হয়েছিল। এই কারণে সিনেমার মাঝে মাঝে যে কথাটি বলা হয়েছিল, দ্য এমটি ম্যান মেড মি ডু ইট, এর প্রকৃত অর্থ পরিষ্কার হয়ে যায়। এটি কোনো অশুভ আত্মার হাতে মানুষের খুন হয়েছে এমন কথা নয়, বরং মানুষ যখন নিজের ইচ্ছা, পরিচয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে অন্য এক শক্তির প্রভাবে কাজ করতে শুরু করে, তখন তারা বিশ্বাস করে আমি নয়, দ্য এমটি ম্যান আমাকে এটা করিয়েছে। আর এটাই দ্য এমটি ম্যানকে একটি সাধারণ হরর সিনেমা থেকে সম্পূর্ণ আলাদা করে তোলে। দ্য এমটি ম্যানের প্রতিটি রহস্যের উত্তর এটাই, কিন্তু সিনেমাটা শেষ হওয়ার পরও একটি প্রশ্নের উত্তর পরিচালক আমাদের হাতে তুলে দেয়নি। আসলেই কি আমরা যে বাস্তবতায় বাস করছি সেটা সত্যি, নাকি আমাদের বিশ্বাস, স্মৃতি আর পরিচয় এই সবের মধ্যেও এমন কোনো অজানা সত্য লুকিয়ে আছে যা আমরা কোনোদিনই জানতেই পারবো না? হয়তো এই কারণেই দ্য এমটি ম্যান শুধু একটি হরর সিনেমা নয়, এটি এমন একটি কসমিক সাইকোলজিক্যাল হরর যা শেষ হওয়ার পরেও আপনাদের মাথার মধ্যেই ঘুরতে থাকবে। এখন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনাদের মতে দ্য আদার আসলে কি ছিল? সে কি সত্যিই কোনো কসমিক সত্তা, নাকি পুরো ঘটনায় মানুষের সম্মিলিত বিশ্বাসের সৃষ্টি? আর দ্য গড অ্যাটেন ইজ কামিং, এই রহস্যময় বার্তাটির আসল অর্থ কি বলে আপনার মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের থিওরি পড়তে আমার সত্যিই ভালো লাগবে। আর যদি আজকের এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও এমন রহস্যময় এবং মাইন্ড ব্লোয়িং কসমিক হরর সিনেমার সম্পূর্ণ ব্যাখ্যা নিয়ে হাজির হব যা আপনাদেরকেও চিন্তায় ফেলে দেবে। ভালো থাকবেন। আর অন্ধকারে যদি কখনো মনে হয় কেউ আপনাকে দেখছে, তাহলে একবারও পিছনে ফিরে তাকাবেন না।